নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। প্রতিটি উন্নয়ন পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান, বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা তার সময় বলে দিবে, মন্তব্য ইসি আনোয়ারুলের। অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের প্রত্যয়। 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসার নজরুলের বিরুদ্ধে মামলা, দুদকের জালে সুবিদ আলী ভুইয়া। এবং চাকরি ফিরে পেতে বাদ পড়া শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পণ্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এ সময় আগামীতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জানান, সংখ্যালঘু সহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন তিনি। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও আসতে হবে। প্রশাসনকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজনের ভুল সরকার যেন সাফল্য বঞ্চিত না হয়, এজন্য সব দিক বিবেচনায় রেখে কাজ করতে হবে। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা, কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। এই সময় ভোগান্তি দূর করতে আগামীতে পাসপোর্ট তৈরিতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্টও দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই, এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব, আমাদের মালামাল যাবে তা তো না। আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে, সেই অঞ্চলটাকে আমরা এখনো
খুলতে পারিনি, কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল, আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিয়ে একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল, আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এগুলো বললাম এই জন্য, আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশায় ভুগি। হতাশার তো কারণ নাই, এটা আনন্দের বিষয়। আমাদের যে অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। তার চেয়ে তো একটা বড় সৌভাগ্যবান আমরা, আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা। আগে মনে করতাম এটা বড় বোঝা বোধ, এটা সম্পদ, মানব সম্পদ। যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয়, প্রতিটি মানুষই হলো এখন সম্পদ, উদ্ভাবনের সম্পদ। বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণে জেলা প্রশাসকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য বিভাগে জনবলের ঘাটতি পূরণে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কায়েস রাহাতের রিপোর্ট। 3 দিনের ডিসি সম্মেলনের কার্য অধিবেশন বসেছে রাজধানীর উসমানী মিলনায়তনে। নিজ অধিবেশনে যোগ দেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানান, চলতি মাসেই ঐচ্ছিক বাদে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণই সরকারের প্রধান কাজ উল্লেখ করে জেলা প্রশাসকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান উপদেষ্টা। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমরা আশা করছি। সরকারের তো প্রধান কাজ হলো সবাই দাবি দেওয়া মেটানো না, বরং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। বলেন, স্বাস্থ্য খাতে ঘাটতি পূরণে 5000 জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অগ্রাধিকার পাবে শূন্য পদ। মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5000-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। এই পদ সৃষ্টি করে আমরা যদি তাদের নিয়োগ দিতে পারি, আমরা চেষ্টা করেছি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যদি উদ্যোগটা সফল হয়, অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্ত
বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যাটা উত্তরণ হবে। নিম্নমানের ওষুধ সরবরাহ প্রতিরোধে সরকারের জেলা পর্যায়ে মিনি ল্যাব স্থাপন করার কথা ভাবছে বলেও জানান বিশেষ সহকারী। দেশে প্রাপ্ত সকল সুবিধা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে 31 দফার ভিত্তিতে দেশ গড়তে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষের জন্য যতটুকু করার চেষ্টা হয়েছে তার প্রতিটি উদ্যোগেই রয়েছে বিএনপির অবদান। দেশ পুনর্গঠনের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে দাবি করেন তারেক রহমান। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রোববার নড়াইল জেলা বালক বিদ্যালয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা অস্বীকারীদের সমালোচনা করেন নেতারা। আজ যারা তারেক রহমানের এবং বিএনপির অবদানকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাকে অস্বীকার করছে, তারা পিতাকে অস্বীকার করছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে, আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। ধৈর্য এবং সহনশীলতার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে অতীতের প্রতিটি পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান। তাই আগের মতোই দিশা পেতে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, বিএনপির এখন একটি লক্ষ্য, দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। পলাতক স্বৈরাচার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক অর্থনৈতিক সব খাত ধ্বংস করেছে উল্লেখ করে দেশের সবাই এর ভুক্তভোগী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই নির্বাচনী একমাত্র পথ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশ নেয়। এ সময় নতুন প্রজন্মকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে নতুন করে সংগ্রাম শুরুর আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক জীবন, শিক্ষা সর্বক্ষেত্রে একটা নতুন বাংলাদেশ দেখতে চায় বিএনপি। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। আবারও ১/১১ মতো বীর রাজনীতিকরণের মতো পরিস্থিতি দেখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। বলেন, সংস্কারের পরে নির্বাচন এটি কোনো যুক্তির কথা নয়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট দাবি দুরভিসন্ধিমূলক। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে আগামী জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক জাতীয় সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রার্থী হতে হবে একজন সৎ,
আদর্শ ভিত্তিক ন্যায়, যিনি দুর্নীতি করবে না। প্রার্থী নির্বাচনে দলবাজি বন্ধ ও কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানান তারা। বলেন, পতিত স্বৈরাচার আমলে রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থী নির্ধারণ করতে পারেনি। রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামো ব্যবস্থার সাথে এত ওতপ্রোতভাবে যুক্ত যে আলাদা করে এটা বদলাবে না। রাজনৈতিক দলগুলোকে বাছাই করতে দেন। আজকে কোনো একটা বড় দল বা ছোট দল যদি সঠিক বাছাই করতে না পারে, তাহলে আগামীতে জনগণ তাদেরকে আর বেছে নেবে না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধু সবশেষ ৩টি নির্বাচন নয়, ১-১১ ভোট নিয়েও কথা বলা উচিত। সেই সময়ের মতো বিরাজনীতিকরণের শঙ্কাও জানান তিনি। ১-১১ যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই সময় জনগণের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। তাই এই সরকার যদি একবার পক্ষে যায়, কোনো পক্ষে যায়, সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা থাকবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য নয়। প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চায়, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি। অন্য কোনো দুরবস্থা এর মধ্যে থাকতে পারে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে হবে। এই জন্য মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কথা বলার সময় এখনো আসেনি, সময় বলে দিবে কি করতে হবে। সীমানা নির্ধারণের যে বর্তমান যে আইনটা, সেই আইনটা যদি কিছু পরিবর্তন না হয় তাহলে যেরকম আছে সেরকমই থাকবে। এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে। আগামী নির্বাচনের আগে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণবিপ্লব ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং চলতি ফেব্রুয়ারিতেই দলের ঘোষণা দেওয়া হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। এ সময় রাজনৈতিক দল, পুলিশ ও বিচার বিভাগ এখনো খুনিদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো, 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা দেখছেন সংবাদ রাত। 781 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এছাড়া 249 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 84 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কুমিল্লার সাবেক এমপি সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার
অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক জানান 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 781 কোটি 71 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে 59টি ব্যাংক হিসাবে 259 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 84 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা 1 আসনের সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভুঁইয়া, স্ত্রী মাহমুদ আক্তার ও ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 181 কোটি 42 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহার আনবির সহ তাদের পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে দুদক। আনবির 30 লাখ ইউরো বিনিয়োগ করে স্লোভাকিয়া এবং তার মেয়ে ইয়াশা সোবাহান 20 লাখ ইউরো বিনিয়োগ করে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছেন। আর আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা সোবাহান $2.5 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে নাগরিকত্ব নেন ক্যারিবিয়ার দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। বিভিন্ন দেশের 19টি কোম্পানিতে তাদের বিনিয়োগ রয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। মানি লন্ডারিং আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চাকরি ফেরত পাওয়ার দাবিতে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে জলকামান থেকে পানি ছিটিয়ে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ফিরে পেতে আন্দোলনরত বাদপড়া শিক্ষকরা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে। শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এতে আন্দোলনকারীরা সড়কে বসে পড়লে তাদের উপর জলকামানে পানি ছিটিয়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আন্দোলনকারীরা। পানির ঝাপটাটা সহ্য করতে পারি না, আমি ওখান থেকে এই অবধি এসেও নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি পড়ে গেছি। পুলিশ জানায় জনদুর্ভোগ এড়াতেই তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন প্রেস ক্লাবের কথা বলে তারা কিন্তু হুট করে কি হলো যে এই শিক্ষা ভবন দিয়ে তারা সচিবালয়ের সামনে যেতে চায়। তো সচিবালয় আপনারা জানেন 144 সবসময় জারি করা, এখানে একটা প্রোটেক্টিভ এরিয়া, এখানে তারা বারবার এই কাজটাই করতেছে। হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতরা 11 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, অমর একুশে বই মেলায় রয়েছেন সহকর্মী আপন অপু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অপু, আজ নতুন কটি বই এসেছে আর পাঠক সমাগম কেমন দেখছেন? ন্যান্সি, আজ মেলার 16তম দিন। আজ এই 16তম দিনে অন্য দিনের তুলনায় পাঠক উপস্থিতি মেলায় একটু বেশি ছিল এবং আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, আজকে মেলায় নতুন বই এসেছে 104টি এবং এখন পর্যন্ত নতুন বই এসেছে 1531টি। এর মধ্যে কবিতার বই ছিল সবচেয়ে বেশি, যার সংখ্যা 350টিরও বেশি, এবং উপন্যাস ছিল দ্বিতীয়তে, তার 200টির মতো উপন্যাস এসেছে এবং এবারের মেলায় গল্পের বই এসেছে 150টির মতো। আর জুলাই গণ অভ্যুত্থান নিয়ে 30টির মতো বই এসেছে। এবং আজকের মেলায় লেখকদের যেমন উপস্থিতি ছিল, পাঠকদের উপস্থিতি ছিল, সব মিলিয়ে আজকের মেলাও একটু জমজমাট একটা মেলা আমরা দেখতে পাচ্ছি এবং বেচা বিক্রিও অন্য দিনের তুলনায় একটু কিছুটা বেশি হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা। এবং আজকের মেলায় শুধু পাঠকই নয়, অনেক লেখকও এসেছেন। আমরা একটু কথা বলার একটু চেষ্টা করব আমরা একজন লেখকের সঙ্গে। ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এবারের মেলায় আপনার কয়টা বই এসেছে? এবারে মেলায় একটা বই এসেছে। বইটা কি নিয়ে? গল্প সমগ্র। বইটা সম্পর্কে যদি একটু বলেন। গল্প সমগ্র হচ্ছে আমার প্রকাশিত অপ্রকাশিত যতগুলো গল্প ছিল, এর আগে 2-3টা বইতে এগুলো পাবলিশড হয়েছে। এছাড়া কিছু পত্রপত্রিকায় পাবলিশড হয়েছে, কিছু অপ্রকাশিত গল্প
বড় গল্প, ছোট গল্প, অনুগল্প মিলাই এক মলাটে সবগুলো গল্প ভরা হয়েছে। আচ্ছা, আর এবারের মেলা এবং আজকের মেলা সার্বিকভাবে কেমন লাগছে আপনার কাছে? এবারের মেলা শুরুতে তো শুনছিলাম কিছুটা বিশৃঙ্খলার আশঙ্কা ছিল, বাট তারপরে যেটা মনে হলো যে না, তা সেরকম কিছু না, মোটামুটি ভাবে মেলা সুন্দর, ভালো লাগছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। যেমনটা শুনছিলেন আপনি যে এবারের মেলা একটু মানে অনেকটাই আশানুরূপভাবে ভালোই হচ্ছে যা জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে অমর একুশে বইমেলা থেকে সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে বইমেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আপন অপু। দেখছেন সংবাদ রাত। বান্দরবানের লামা উপজেলার ৫টি রাবার বাগান থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুমঝিরি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা ফোরকান ও শাহজাহান নূর মোহাম্মদ কোম্পানি, আহসান উল্লাহ কোম্পানি, হুমায়ুন কোম্পানি ও সোনামিয়া কোম্পানি। তারা রাবার বাগানে ট্রেপারের কাজ করতেন। অপহৃতদের বেশিরভাগ কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ৬ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। অপহৃত শ্রমিকদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে বগুড়া ফেস্ট ২০২৫। আগামী ২৮ ফেব্রুয়ারি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে বনানীতে এই আয়োজন করা হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব জুলফিকার হোসাইন সোহাগ সহ সংগঠনের অন্যরা। উত্তর পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী এই জেলার ঢাকায় বসবাসরত সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীদের উদ্যোগে এই উৎসব আয়োজন করা হচ্ছে। ফেস্টে বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও দই উৎসব সহ নানা লোকজ আয়োজন থাকবে বলে আয়োজকরা জানান। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।